হ্যালো আমার দুষ্টু প্রিয় মিষ্টি বন্ধুরা তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে, আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। নিশুতি রাতে জোয়ার ভাটার উদ্যম গতি আর সামুদ্রিক ঢেউয়ের বিশাল গর্জনে চারিদিক অপার্থিব লাগছে। মাঝরাতের পরও কেটে গিয়েছে আরও কয়েক প্রহর। রাত জাগা পানকৌড়িগুলো এখনও চিউচিউ করে দাপিয়ে বেড়াচ্ছে পুরো বেলাভূমি জুড়ে। চোখের সামনে জ্বলছে ফায়ারপ্লেসের দাউ দাউ অগ্নিশিখা, সেথা থেকেই কাঠকয়লা পোড়ানো মোটামোট আওয়াজ ভেসে আসছে। কৃতিকের ভাষা চোখ দুটোতে জ্বলন্ত অগ্নিশিখার প্রতিচ্ছবি বিদ্যমান। সায়ের ফায়ারপ্লেসের আগুনে আরও কয়েকটা কাঠের টুকরো দিয়ে কৃতিক আর অর্ণবের মুখোমুখি হয়ে বসে পড়ল। অতঃপর নিজেদের মনের হাজারো কৌতূহল মেটাতে সায়ের যখন কৃতিককে কিছু প্রশ্ন করতে যাবে, ঠিক তখনই অর্ণব ওকে হাতের ইশারায় থামিয়ে দিয়ে বোঝায়, আমি জিজ্ঞেস করছি। কৃতিক তখনও আপন মনে জ্বলন্ত অগ্নিশিখার হেলদোল পর্ক করায় ব্যস্ত। অর্ণব ওকে ডেকে বলে, সবাইকে রেখে অরুর প্রতি এত অবশেষ্ট কেন তুই? কৃতিক নিষ্প্রভ চোখে জবাব দেয়, আই ডোন্ট নো। অর্ণব একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আচ্ছা কবে থেকে এসব শুরু হয়েছে সেটা তো বল। তাছাড়া ওর জন্যে যদি তোর এতই টান তাহলে বাংলাদেশে যাস না কেন তুই? কৃতিক একটু উপহাস করে হেসে বলল, কে বলেছে ওর জন্য আমার টান? ও আমার আসক্তি। মানুষ জানে নেশা খারাপ জিনিস, তবুও নেশাগ্রস্তরা নেশা ছাড়তে পারে না। ওরও আমার কাছে নেশার মতোই। আমি জানি ওর আমার সম্পর্কে আগুন পানি সম জটিলতা, তবুও ওকে আমার চাই। এট এনি কস্ট। সায়ের পাশ থেকে বলে ওঠে, তাহলে তো তুই অরুর প্রেমে পড়েছিস। কৃতিক কপট হেসে জবাব দেয়, 11 বছরের বাচ্চা মেয়ের প্রেমে কে পড়ে ভাই? তবে হ্যাঁ, আম সিওর, আমি বাংলাদেশে থাকলে এতদিনে অরু আমার বাচ্চার মা হয়ে যেত। ওই জন্যই তো দেশে যেতাম না, কারণ ওর কাছে গেলে নিজেকে সামলানো উত্তাল সাগরে পাল তোলা ডিনি নৌকা সামলানোর মতোই মুশকিল। সায়ের আর অর্ণব হতভম্ব হয়ে কৃতিকের পানেই চেয়ে আছে। দুজনের মনেই একই প্রশ্ন, কি বলছে এই ছেলেটা? ওদের চোখে হাজারো কৌতূহলের ছড়াছড়ি দেখে কৃতিক ভাবতে থাকে, ঠিক কবে নাগাদ শুরু হয়েছিল সবকিছু। তারপর খানিকক্ষণের নীরবতা ভেঙে বলতে শুরু করে, অরু যখন প্রথম কৃতিক কুঞ্জে আসে, তখন আমি সবে কলেজ পাশ দিয়ে ভার্সিটিতে উঠেছি মাত্র। তখন আমার কাছে জীবন মানে আভিজাত্য, কর্তৃত্ব, পাওয়ার এসবি। কারণ ছোটবেলা থেকেই আমাকে এটাই শিখানো হয়েছে, যোগ্য উত্তরাধিকারী হতে গেলে পূর্বপুরুষদের পথ অনুসরণ করো। আমিও তাই করেছি। ছোটবেলা থেকেই ন্যানি, ট্রেনার, মাস্টার এদের কাছে লালিত পালিত হতে হতে আমি ভুলে গিয়েছিলাম পরিবার বলে কিছু হয়। তারপর যখন একটু ম্যাচিউর হই, তখন প্রতিপত্তি আর ক্ষমতার জোরে আশেপাশের সবাইকে নিজেই কন্ট্রোল করতে শুরু করি। আমার হাতের ইশারাতে সবাই যখন পুতুলের মতো নাচত, তাতে আমার অন্তরে পৈশাসিক আনন্দ হতো। তখন থেকেই ডমিনেটিং স্বভাবটা ভেতরে ঢুকে গিয়েছে, যা এখনও বদলাতে পারিনি আমি। কলেজে ওঠার পর পারিবারিক সূত্রেই আমার রাজনৈতিক হাতেখড়ি হয়। প্রথম বাবা বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠান, সভা সমাবেশে নিয়ে গেলেও পরক্ষণে বাবার হয়ে আমারই যেতে হতো। এক পর্যায়ে বাবা নয়, স্বয়ং আমার জন্যই আমাকে যেতে হতো। ততদিনে প্রফেসর হওয়া, বিজনেস সামলানো কিংবা আমার শখের রাইডিং সবকিছুই ছিল দিবাস্বপ্ন মাত্র। কারণ আমার ধ্যান গান সবকিছুই তখন রাজনীতিতে নিবদ্ধ। তখন মনে হতো, নিজে প্রাইভেট ভার্সিটিতে পড়েও ক্ষমতার জোরে পাবলিক ভার্সিটিতে লিড দেওয়ার মতো পৈশাচিক তৃপ্তি আর কিছুতে নেই। বাইরের জগতে এত সুনাম, এত জনপ্রিয়তা, এত স্বজনপ্রীতি লোকেদের ভিড়েও দিন শেষে আমি ছিলাম নিঃসঙ্গ, যার উদরে আমার জন্ম হয়েছিল, যে খুব ছোট্টবেলায় আমাকে ফেলে নিজের আত্মতৃপ্তির উদ্দেশ্যে নিজ দেশে পাড়ি জমিয়েছিল। সেই বিদেশিনী মাকে বরাবরই ঘৃণা করে এসেছি আমি, তার সাথে মায়ের জাতিটাকেও। কেন যেন আত্মিক টান কখনোই ছুঁতে পারেনি আমাকে, হয়তো ছোট থেকেই মায়ের মমতাহীন বেড়ে ওঠা সেজন্য। এভাবেই হাজারো মানুষের বেষ্টনে একাকী বিষণ্ণ জীবনটা ভালোই যাচ্ছিল। অনায়াসে দিন পার করে দেওয়ার মতো অনেক ব্যস্ততাই ছিল তখন আমার কাঁধে। কখন বাড়িতে ফিরতাম, কখন বেরিয়ে যেতাম, কেউ তার হদিস জানত না। বলতে গেলে আমাদের পরিবারটা দিনকে দিন রাজনীতি প্রাঙ্গণে পরিণত হচ্ছিল। একই বাড়িতে থাকা সত্ত্বেও কেউ কারো খোঁজ নিতাম না আমরা। এক পর্যায়ে পরিবারের এরূপ ভাঙন লক্ষ্য করে দাদা সাহেব মৃত্যু শয্যায় এসে বাবাকে আবারও বিয়ে করতে বলেন। দাদার কথা রাখতে বাবাও সেই বয়সে পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। ঠিক তখনই আমার সৎ মায়ের সাথে পরিবারে আগমন ঘটে আরও 2 সদস্যের, অরু আর অনু। ওদের বাবার সম্বন্ধে আমার কিছুই জানা নেই।
জানা থাকার কথাও না, কারণ বাবার বিয়ে নিয়ে আমার কোনো রূপ মতামত ছিল না, আমার এসবে কিছুই আসে যেত। আর কিভাবেই বা আসবে? পরিবার কি জিনিস সে তো আমি জানি না। ওরা ওদের মতো দিন কাটাতো, পড়াশোনা করত, আর আমি আমার মতো। ওই সময় অরুর দিকে ঠিক করে কখনো তাকিয়েছিলাম কিনা সেটাই বলা মুশকিল। যদিও বা কখনো সামনে পেয়েছি, ধরে ঠাস ঠাস করে থাপ্পড় মেরেছি। তবুও আমার রুমে সারাক্ষণ উকি ঝুঁকি দিত মেয়েটা, সুযোগ পেলেই রুমে এসে এটা ওটা ধরত। মাঝে মধ্যে তো বিরক্ত হয়ে খুব মারতাম। কৃতিকের কথার মাঝে হুট করেই সায়ের ফোরন কেটে বলে, তুই কি রে, এখন যার জন্য দিওয়ানা হয়ে ছটফট করিস, তখন তাকে এভাবে মারতিস? কৃতিক মৃদু হেসে বলে, আই উইশ অরু আগের মতো এখনো আমার রুমে উকি ঝুঁকি দিত, আর তুই ওকে ঠাস ঠুস করে মারতিস। অর্ণব সায়েরকে থামিয়ে দিয়ে বলল, আহা থামতো তুই, জেকে তারপর কি হয়েছিল? কৃতিক পুনরায় বলতে শুরু করে, অরুর মা সুদক্ষ এবং স্মার্ট মহিলা ছিল, যার জন্য বাবার সাথে ব্যবসায়িক কাজে বিভিন্ন জায়গায় যেতেন তিনি, বলতে গেলে বাবাকে সাহায্য করার জন্যই। তবে আমার সাথে তার খুব একটা স্বাভাবিক সম্পর্ক ছিল না, যার দরুন সপ্তাহে একবারও আমাদের মুখ দেখাদেখি হতো না। যদি হতো সেটাও অরুর জন্য, অরুকে মারলে সেটা নিয়ে নালিশ যেত বাবার কাছে। বিপরীতে বাবার থেকে পেতাম হাজারটা তিরস্কার আর ভৎসনা। এসবের কারণে মনে মনে জিদ হতো অরুর প্রতি, জিদের বসে দ্বিতীয়বার আমার রুমে এলে আরও বেশি করে মেরে দিতাম ওকে। এরকম যেতে যেতে বছর খানিক চলে যায়, তারপর একদিন, এটুকু বলে থেমে যায় কৃতিক। সায়ের, অর্ণব দুজনই উৎকণ্ঠা নিয়ে শুধালো, তারপর একদিন? এবার কৃতিক নিজেও ভাবতে থাকে সে রাতের কথা। পূর্ণিমা রাত, আকাশের উপর থালার মতো মস্তবড় চাঁদ উঠেছে। চাঁদের নিয়ন আলোয় ভেসে যাচ্ছে চারিপাশ। কৃতিক কুমাজের মহলের ছাদটার আয়তন ছোট্টখাটো ফুটবল খেলার মাঠের মতোই বৃহৎ। জোছনা রাতে মায়ের অনুমতি সাপেক্ষ ছাদের পাঁচিল থেকে আচারের বয়ামগুলো ঘরে আনতেই ছাদে এসেছিল অরু। তখনই পাঁচিল ঘেঁষে দাঁড়িয়ে থাকা পুরো দস্তুর কালো দিয়ে আবিত লম্বা মতো কাউকে দেখতে পেয়ে অকস্মাৎ ভয়ে চিৎকার দিয়ে ওঠে অরু। তবে গলার স্বর বাইরে বেরোনোর আগেই শক্ত হাতে ওর মুখ চেপে ধরে কৃতিক। অরু থেমে গিয়ে চোখ পিটপিট করে তাকাতেই কৃতিক গম্ভীর গলায় বলে, তুই এখানে কেন? কৃতিকের কথায় উত্তর না দিয়ে অরু মিনিমিনিয়ে বলে, আপনার তো জ্বর এসেছে, হাতটা কেমন আগুনের গোলার মতো গরম হয়ে আছে। কৃতিক অরুর শরীরে এক প্রকার ধাক্কা দিয়ে বলে, জ্বর আসলে তোর কি? যা করতে এসেছিস সেটা করে নেমে যা, জ্বরের ঘোরে তোকে দেখতে ইচ্ছা করে না। কৃতিকের রগসটা স্বভাব চরিত্র সবকিছুই অরুর জানা, তাই ও আর না বাড়িয়ে চুপচাপ আচারের বয়াম নিয়ে ছাদ থেকে নেমে যায়। মাঝরাত, কারেন্ট থাকা সত্ত্বেও রুমের চারদিকে ঘুটঘুটে অন্ধকার। জ্বরের ঘোরে অন্ধকার রুমে শুয়েই থরথর করে কাঁপছে কৃতিক। সন্ধ্যা রাতে দুইটা প্যারাসিটামল খেয়েও কাজ হয়নি, উল্টে হাড় কাঁপিয়ে দ্বিগুণ তালে জ্বর উঠেছে। পার্টির লোকেদের থেকে বারবার কল আসাতে মোবাইলটাও বন্ধ করে রেখেছে ও। অনেক বেশি জ্বরের তোপে অন্ধকার রুমের মাঝেই জোনাকি পোকা দেখছিল কৃতিক। ঠিক তখনই গভীর তিমিরকে হটিয়ে একটা মোমবাতি সমেত রুমে প্রবেশ করে কিশোরী অরু। পরনে তার কালো রঙের কামিজ, মাথায় আধটানা ঘোমটা। কৃতিক তখনও জ্বরের তোপে বারবার দীর্ঘশ্বাস ফেলছিল। অরু মোমটা নিয়ে রুমের মাঝে এগিয়ে এসে নিজে থেকেই বলল, বিদ্যুৎ চলে গিয়েছে, জেনারেটর ও নষ্ট হয়ে পড়ে আছে, আপনার তো জ্বর, তাই ভাবলাম মোমবাতি নিয়ে আসি। মোমবাতির প্রয়োজন নেই, আমি অন্ধকার ভালোবাসি, তুই যা তো। কৃতিকের এহেন ধমকেও অরু যায় না, চুপচাপ দাঁড়িয়ে থাকে ওর পাশ ঘেঁষে। অরুকে অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে থাকতে থেকে কৃতিক হাসকি স্বরে নাক টেনে বলে, কি হলো, যাচ্ছিস না যে? আবারও মার খাওয়ার শখ জেগেছে? শখ জেগে থাকলে কাছে আয়, থাপ্পড় দিচ্ছি। অরু মুখ কাচুমাচু করে বলে, মা আঙ্কেলের সাথে শহরের বাইরে গিয়েছে, মামির অসুখ শুনে সকাল সকাল আপাও নানা বাড়ি গিয়েছে, বলেছিল বিকেলের মধ্যে ফিরবে কিন্তু ফেরেনি, এখন আবার কারেন্টও নেই, আমার অন্ধকারে ভয় করছে ভাইয়া, এখানে একটু দাঁড়িয়ে থাকি, কারেন্ট এলেই চলে যাব। অরুর আকুতিভরা টলটলে চোখের দিকে এক পলক তাকিয়ে নিজে একটু সরে গিয়ে অরুর জন্য বিছানাতেই জায়গা করে দিল কৃতিক। অরু উটু শব্দ না করে ভয়ে ভয়ে সেখানটায় গিয়ে বসে পড়ে। কৃতিক চোখ দুটো বন্ধ রেখেই অরুর উদ্দেশ্যে বলে, ভালো করে বস, মারব না। অরু এবার ভালোভাবেই বসে হাতে থাকা জলপট্টিটা কৃতিকের কপালে রেখে দেখে দেয়। কৃতিক ভ্রুকুটি করে চোখ উল্টে সেটার দিকে তাকিয়ে বলল, এটা কি দিয়েছিস? অরু জানায়, জ্বর হলে মা আমাদের মাথায় এটা দিয়ে রাখে, এতে অনেকটা আরাম লাগে, আপনি অন্ধকারে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিলেন, মনে হলো আপনার এটা প্রয়োজন, তাই নিয়ে এসেছি। অরুর কথা শুনে কৃতিক ওর মুখের পানে চাইল,
গত ১.৫ বছরে আজই বোধ হয় প্রথম ঠিকভাবে অরুর মুখের দিকে চাইল কৃতিক। সদ্য কিশোরীতে রূপ নেওয়া কচি একটা চেহারা, টিমটিমিয়ে জ্বলতে থাকা মোমের হলদে আলো, ওর চেহারাটা অস্পরির মতোই সুন্দর লাগছে তীব্র জ্বরের ঘোরে থাকা কৃতিকের নেশালো চোখ দুটোতে। হুট করেই কেন যেন মনে হচ্ছে অরুর মতো মায়াবী মুখ পৃথিবীতে আর দুটো নেই। কৃতিককে চুপচাপ তাকিয়ে থাকতে দেখে অরু ঠোঁট কামড়ে একটু এগিয়ে এসে জলপট্টিটা আবারও উল্টে দিল। আমার জন্য কেন করছিস এসব? কৃতিকের অজ্ঞাত প্রশ্নের উত্তর নেই অরুর কাছে, কী বা বলবে ও? দেখছে মানুষটা জ্বরে পুড়ে যাচ্ছে, অথচ কাউকে মুখ ফুটে বলছে না অবধি, একা একাই কষ্ট সহ্য করছে, তাই তো হাতে করে জলপট্টিটা নিয়ে আসা। কি হলো, কিছু বল। অরু আস্তে করে জবাব দেয়, আপনার জন্য কষ্ট হচ্ছিল তাই। কৃতিকের মতো পরিবারচ্যুত, বেপরোয়া, বেখেয়ালি, মায়ের বাঁধনহীন ছেলের কাছে অরুর অয়াচিত মনে মুখ ফসকে বলা এই বাক্যটা ছিল